শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাই কলকাতাতেই, তার সাথেই ঘটনা ঘটে গেছে এবং সে এবং তার বন্ধুর সাথে ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম চঞ্চল, বাড়ি পূর্ব বর্ধমানে। পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলাম। আমার সাথে আমারই এক বন্ধু এসেছিলো, যে আমার সাথে আমার স্কুলে পড়তো আর কি। ছোটো থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি। ক্লাস 12-এর পরে আমরা দুজনে কলকাতায় চলে আসি পড়াশোনার জন্যে। কম দামে একটা পিজি খুঁজছিলাম, কিন্তু সব জায়গায় পিজির দাম এতটাই বেশি যে সেটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। তো অনেক খুঁজে খুঁজে নর্থ কলকাতার শ্যামবাজারে আমাদের যে কলেজ ছিল তার আশেপাশেই একটা আমরা পিজি খুঁজে পেলাম। অন্য পিজিতে যেখানে মাসে 1,500-2,000 টাকা ভাড়া চাইছিল, সেখানে আমরা ওই পিজিটায় যে পেয়েছিলাম সেখানে আমাদের বলেছিল ভাড়া 300 টাকা মাসে। আমরা দুজনে একটু অবাক হয়েছিলাম যে এত কম দামে পিজি পেয়ে গেলাম, তাও আবার নর্থ কলকাতার মতো জায়গায় যেখানে পাশেই কলেজ। তো যাই হোক, আমরা কিছু ভাবনা চিন্তা করিনি অত বিষয়টাকে নিয়ে। তো যে রুমটা আমাদের দিয়েছিল সেই রুমে ঢুকে দেখি একেবারে অগোছালো অবস্থা, মানে রুমে ঝুলে ভর্তি, যেন মনে হবে যে বছরের পর বছর কেউ এখানে থাকে না। মালিক বলল, আপনারা একটু থাকুন কিছুক্ষণ, আমি পরিষ্কার করার লোক এনে দিচ্ছি। তো আমরা যখন রুমে ঢুকেছিলাম তখন বাজে 1:30। তো আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। যখন মালিক সেই রুমের পরিষ্কার করার জন্য একটা মহিলাকে পাঠায় তখন বিকেল 5টা বাজে। তো আমরা রুমে থেকে কী করব, পরিষ্কার করছে মহিলারা। আমরা ভাবলাম যে চল বাইরে একটু ঘুরে আসি আশপাশটা। আমরা যখন ঘুরে পিজিতে রুমে এলাম তখন বাজে 9:30। সেদিনকে আমরা ভীষণই টায়ার্ড ছিলাম, তো আমরা খেয়ে দিয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। আমার সাথে যে বন্ধুটা এসেছিলো ওর নাম ছিল পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম তখন সুমন আমায় বললো যে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের দরজার সামনে বেশ কয়েকজন কথা বলার শব্দ আসছে। আমি সাথে সাথে গিয়ে দরজা খুলে দেখি কয়েকজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তো সুমন নাকি তাদের বলেছে, যে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছো এরকম করে, কিছু সমস্যা হয়েছে? তখন নাকি তারা কিছুই বলে না, শুধু বলেছে তোমরা ঠিক আছো তো। সুমন বলেছে যে হ্যাঁ আমরা ঠিক আছি, কেন কী হয়েছে? বলছে না না কিছু হয়নি, আমি শুধু জিজ্ঞেস করলাম যে তোমরা ঠিক আছো তো। বলছে হ্যাঁ। তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো, এই বলে নাকি তারা চলে যায়। বেশ 5-6 জন মিলে ছিল। তখন আমি বললাম যে এই আবার কী কথা, আমার ঠিক আছে কিনা এবার জিজ্ঞেস করার কী আছে। তখন সুমন বললো যে কী জানি, বুঝতে পারলাম না কিছু। তো অত ভাবনা চিন্তা না করে আমরা নিজেদের কলেজ চলে যাই। সেদিনকে রাতের বেলা আমি গেম খেলছিলাম। রাত তখন 12:30-1টা বাজে। সুমন ঘুমিয়ে পড়েছিল। আমি কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছি ফুল ভলিউম, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে জলের মধ্যে ঝাপাঝাপি করলে, মানে লাফালে যেরকম একটা শব্দ হয়, মানে কিছুটা জলের মধ্যে খালি পায়ে লাফালে যেরকম একটা শব্দ হয়, সেই শব্দটা আমার কানে আসছিল। আমি প্রথমে ভাবলাম যে গেমের মধ্যে হয়তো হচ্ছে, কিন্তু তারপর বেশ কিছুক্ষণ শোনার পর আমি যখন কান থেকে হেডফোনটা খুললাম দেখলাম হ্যাঁ সত্যি শব্দটা আসছে। এবার প্রথমে একটু অবাক হয়েছিলাম যে এত রাতে এরকম জলের মধ্যে ঝাপাঝাপি করার শব্দ কোথা থেকে আসছে। আমি সাহস করে উঠে গেলাম, গিয়ে বাথরুমের দরজাটা খুললাম, লাইট জ্বালিয়ে দেখে একবারে শুকনো, মানে বাথরুমে কোনো জলের চিহ্ন নেই। মানে অনেকক্ষণ বাথরুম ব্যবহার না করলে যেরকম শুকনো হয়ে যায় সেরকমই শুকনো। তো যাই হোক, আমি আবার ফিরে এলাম, আমি আবার গেম খেলতে শুরু করে দিলাম। তো গেম খেলতে খেলতে আমার চোখটা একদম পুরো ঘুমে ঢুলে এসেছে। তো আমি ঠিক করলাম যে এবার ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার কলেজে রয়েছে। যখন আমি হেডফোনটা খুললাম তখন আবার সে একই রকম শব্দ আমি শুনতে পেলাম, জলের মধ্যে ঝাপাঝাপি করার শব্দ। আমি আবার উঠে গেলাম বাথরুমে, দরজাটা খুলে দেখি কল খোলা, বালতি ভরে রয়েছে, বালতি উঠছে, জল পড়ছে পুরো, বাথরুমে পুরো জল। আমি বিষয়টা ভীষণই অবাক লাগলো, কারণ আমি যখন আগেবার এলাম বালতিতে জল ছিল না, কল খোলা ছিল। আর বাথরুম মেঝে তো পুরো একবারে শুকনো কটকটে ছিল, তাহলে কে খুললো? বিষয়টা আমার ঠিক সুবিধার লাগলো না। আমি কলটাকে বন্ধ করে দিলাম, করে দিয়ে আমি নিজের জায়গায় এসে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন আমি সকালবেলা বিষয়টাকে আমি সুমনকে জানালাম। সুমন অত বিশেষ পাত্তা দিল না। ও বললো যে ধুর, তোর ঘুমের চোখে ছিল, ভুলভাল কী দেখে ফেলেছিস, ও তোর মনের ভুল, ওসব কিছু হয় নাকি বলে আমি আর কিছু বিশেষ পাত্তা দিলাম না। দুজনে কলেজ চলে গেলাম। সেদিনকে রাতের বেলায় আমি শুয়ে মোবাইল ঘাঁটছি, সময় তখন 12:30 বাজে। আমি দেখলাম যে
আমাদের বাথরুম থেকে একটা লোক বেশ লম্বা, মানে প্রায় 7 ফুট তো হবেই, এরকম লম্বা একটা লোক আমার কাছে এলো। কাছে এসে আমার ওপর হুমড়ি খেয়ে পড়লো। আমি কিছুই করতে পারছি না, আমি চেল্লাতে পারছি না, আমি নড়াচড়া করতে পারছি। ওই লোকটা আমার ওপর হুমড়ি খেয়ে আমাকে বলছে যে যদি তোদের প্রাণে মারা থাকে তাহলে এখান থেকে চলে যা, এই রুমে যা যা দেখছিস সব কিছু আমার, যে বিছানায় শুয়ে রয়েছি সেই বিছানাটাও আমার, তো যদি প্রাণে মারা থাকে এক্ষুনি চলে যা, আর যদি মরতে চাস তাহলে থেকে যা, তোদের ব্যাপার, তোরা কী করবি। লোকটার চেহারা এতটা বিভৎস ছিল যে সেটা বলবার বাইরে। ঝাঁকড়া ঝাঁকড়া চুল পুরো কাঁধ অবধি, এবং পুরো মুখ এত মানে বিশাল মুখ আমি জীবনে কারোর দেখিনি। চোখটা পুরো কালো কুচকুচে, মানে কোনো মনই নেই চোখে, কালো কুচকুচে একটা চোখ, লম্বা লম্বা পুরো হাত আর পা সব কিছু লম্বা লম্বা। আর কি বলবো, এরকম চেহারা দেখে আমি ধড়ফড় করে উঠে বসি। তখন আমি বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। আমি যখন উঠে বসলাম বিছানায়, দেখি আমার পাশে সুমন বসে আছে আমার মতো একই রকমভাবে। ও হাঁপাচ্ছে, আমিও হাঁপাচ্ছিলাম, ও হাঁপাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কিরে কী হয়েছে, এরকম বসে আছিস কেন রাতেরবেলা? তখনও আমাকে বলল যে আমি একটা স্বপ্ন দেখলাম বাজে। আমি বললাম কী স্বপ্ন? তখন ও আমাকে যে স্বপ্নটা বললো সেটা শোনার পর আমি ওকে বললাম এই একই স্বপ্ন আমি এক্ষুনি দেখলাম। দেখার পর আমি উঠে বসলাম ধড়ফড় করে। তখন ও আমাকে বলল যে কিছু তো একটা রয়েছে এই ঘরে, যেটা আমরা বুঝতে পারছি কিন্তু দেখতে পারছি না, বা কিছু কিছু একটা রয়েছে। তো সেই দিন রাত্রেবেলা আমাদের আর ঘুম হয়নি, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেই বলতেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমরা কলেজ গেলাম। যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম যে সেই মানে আমরা যে রুমটায় বসি, মানে আমাদের ক্লাসটাতে যারা যারা আমাদের ওই পিজিটায় থাকে প্রত্যেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু কথা বলছে। আমাদের দিকে একবার করে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। সুমনই আমাকে বললো যে দেখ ওরা কীরকম আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছে। তো এরই মধ্যে কয়েকজন আমাদের কাছে এসে আমাদের জিজ্ঞেস করলো তোমরা ঠিক আছো তো, রাতগুলো ভালো কাটছে তো? আমি বললাম যে কেন, কী হয়েছে, সমস্যাটা কী? আমরা তো ভালোই আছি। আমি এবং সুমন দুজনেই আগের দিনের রাতের ব্যাপারটা চেপে যাই, কাউকে কিছু বলি না। তখন বলছে না কিছুই হয়নি। আমরা জিজ্ঞেস করলাম এমনি তোমরা ভালো আছো কি না, সব রাতের বেলা ঠিকঠাক কাটছে কি না? বললাম হ্যাঁ সবই ভালো কাটছে, দিব্যি কাটছি। তখন ওরা লোক মানে যারা জিজ্ঞেস করতে এসেছিলো ওরা বললো যে ঠিক আছে ভালো কাটলেই ভালো, এই বলে চলে যায়। সেদিনকে রাতের বেলায় আমরা আমি বসে আছি, বসে বসে গেম খেলছি। রাত তখন 10টা বাজে। পেছন ঘুরে বসে আছি, মানে যেদিকে রুমের দরজা সেই দিকে পিঠ করে আমি বসে রয়েছি, ঠিক আছে। তো আমি গেম খেলছিলাম, কানে আমার হেডফোনটা ছিল না কিন্তু আমি গেম খেলছিলাম। পেছন থেকে উকি মেরে কেউ মোবাইলের দিকে তাকালে যেরকম একটা ফিল হয় আমি সেরকম ফিল করছিলাম। প্রথমে আমার মনে হলো যে সুমন হয়তো পেছন থেকে আমার গেম খেলাটা দেখছে। তখন আমি ওকে বললাম যে তুইও নামিয়ে নে না গেমটা, দুজনে তাহলে একসাথে খেলবো, রোজ রাতেরবেলা একটু করে খেলবো, খেলে ঘুমিয়ে পড়বো, তুইও নামিয়ে নে, এরকম আমি বললাম। কিন্তু কোনো সারা শব্দ নেই, ও পেছনে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি দেখলাম কিছুক্ষণ পরে, প্রায় 1-2 মিনিট পরে ও আমার পেছনে মানে আমার পিঠে হাত বোলাচ্ছে, পিঠে মাথায় হাত বোলাচ্ছে। আমি বললাম কী রে কী হলো, এরকম হাত বোলাচ্ছিস কেন? এবার আমি গেমটা তখন এতটাই মগ্ন ছিলাম যে আমি বুঝতে পারছিলাম আমি কথা বলছিলাম, কিন্তু আমি চোখটা ওর দিকে করতে পারছিলাম না, কারণ চোখটা সরালেই আমার কিছু একটা হয়ে মানে গেমটা দেখে আমি ফোকাসটা হারিয়ে ফেলতাম। এই জন্য আমি চোখটা সরাচ্ছিলাম না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা ও মানে সুমন আমার পেছনে পিঠে হাত বোলাচ্ছে, চুলে পিঠে হাত বোলাচ্ছে। আর এই সব যখন হচ্ছিল আমি স্পষ্ট নিঃশ্বাস ফেলার যে অনুভূতিটা হয় সেটা আমি আমার ঘাড়ে অনুভব করছিলাম। অনেকক্ষণ হওয়ার পরে যখন আমার গেমটা শেষ হয় তখন আমি পেছনে ঘুরে তাকাই, যে তাকে বলতে হবে কী রে কী হয়েছে, তুই পাগল হইলি নাকি, মাথায় পিঠে হাত বোলাচ্ছিস কেন, কিছু বলার হলে বল। এটা ঘুরে আমি বলতে যাব, দেখি ঘরে কেউ নেই, পুরো ঘর ফাঁকা, শুধু আমি একা রয়েছি। আমি বললাম সুমন কোথায় গেলি, সুমন 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 করে ডাকতে লাগলাম। দেখি সুমন দরজা দিয়ে ঢুকে এসে বলছে কী হয়েছে, ডাকছিস কেন? তখন আমি ওকে বললাম তুই ঘরে ছিলি না? তখন না, আমি তো পাশের ঘরে ছিলাম, পাশের ঘরে ক্যারাম খেলা হচ্ছে, আমি ওখানেই ছিলাম। তখন আমি বললাম সত্যি তুই ঘরে ছিলি না? তখন বলছে না, কেন কী হয়েছে? তখন আমি ওকে পুরো বিষয়টা জানালাম যে আমার সাথে এরকম কিছুক্ষণ আগেই এরকম হলো। তখনও আমাকে বললো যে
আমি বুঝতে পারছি ঘরে কিছু তো একটা আছে, যেটা আমরা ফিল করছি, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো একটা কাজ করেছ, কয়েকটা ঠাকুরের ছবি এনে আমরা কালকেই সকালে এখানে লাগিয়ে দেবো, বুঝতে পারলি, যাতে আমাদের কিছু না হয়। আমি তাতে একমত হলাম, আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস। সেদিনকে রাতেরবেলা তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, সে রাতেরবেলা আবার একই স্বপ্ন, যেটা আগের দিন আমরা দেখেছিলাম, সে একই স্বপ্ন আমি সেদিনকে আবার দুজনেই আবার দেখলাম। ঘুম ভেঙে গেল, আর ঘুম আসেনি। পরের দিন সকালবেলা আমরা উঠেই প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে ঘরে ঠাকুরের ছবি লাগানো। ঘরে ঠাকুরের ছবি লাগালাম। লাগানোর পরে আমরা দুজনেই নিজেদের কলেজ চলে গেলাম। তো রাতের বেলা আবার যখন ফিরে এলাম পিজিতে, তখন দেখি যে মানে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি, দেখি আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে। মানে হঠাৎ করে, কিছুই এমন খায়নি যে পেটে যন্ত্রণা হবে, কিন্তু অসহ্য যন্ত্রণা হচ্ছে। আর সেই সঙ্গে সুমন দেখি অনবরত বাথরুমে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে তোর, বাথরুমে যাচ্ছিস না বারবার? ও বলছে আমার বমি হচ্ছে, বারবার করে বমি হচ্ছে। ও এত বমি করছে যে ওর পুরো পেটে দুদিকটা পুরো ব্যথা হয়ে গেছে। আর আমারও সেম, আমি পুরো পেট চেপে বসে রয়েছি পুরো রাতের বেলা। আমার তো পেট ব্যথা পরের দিনকে কমে গেছিলো, কিন্তু সুমনের শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। ও হাসপাতালে 2 দিন ছিল, 2 দিন ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো পরের দিন যখন আমাকে, মানে 2 দিন পরে যখন ও আবার পিজিতে আমার সাথে ফিরে এলো, রুমে ফিরে এলো, তখন ও বলছে যে ওর শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে ও আর থাকতে পারছিল না। আমি বললাম হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছিলাম যে শরীর এত খুবই খারাপ হয়ে গেছিলো। তো যেদিনকে ও ফিরে এলো সেদিনকে রাতের বেলায় আমি দেখলাম যে মানে আমি চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছি, মে মাসের গরমে চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছি। আমি বুঝতে পারছিলাম যে রুমে কেউ একটা রয়েছে, সুমন আর আমি ছাড়াও। দেখলাম সে এসে আমাদের বিছানায় আমার পাশে এসে শুলো। আমি তখনও আমার চাদরটাকে সরাইনি, কারণ আমার সাহসই নেই ছেড়ে দেখার কে রয়েছে। আমি দেখলাম আমার ডান দিকে সুমন শুয়ে রয়েছে, মানে হাত দিয়ে আমি দেখলাম যে সুমন শুয়ে রয়েছে। কিন্তু বাঁ দিকে যখন আমি হাত দিলাম দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু আমি ফিল করছি কেউ একটা রয়েছে। আমি তার নিঃশ্বাস ফেলার শব্দ পর্যন্ত পাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখি সে নিঃশ্বাস ফেলার শব্দটা চলে গেল, এবং যে অনুভূতিটা হচ্ছিল যে কেউ একটা রয়েছে সেটাও আর নেই। কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরে, আমার শরীর থেকে চাদরটা আপনি আপ সরে গেল। মানে মনে হলো কেউ টান মেরেছে, মানে কেউ টান মেরে শরীরে যেরকম হবে সেরকম একটা হলো। দেখলাম ওই সেই লোকটা যাকে আমি স্বপ্ন দেখছিলাম 2-3 দিন ধরে, ওই লোকটা আমার ওপরে এসে বসলো। আমার পেট মানে বসার পরে সে আমাকে বলছে, কী রে, তোদেরকে বললাম না এখান থেকে চলে যেতে? তোরা কি বেশি বেগে গেছিস? ও তো অল্প বয়সে এত পাকা কেন? এরকম করে বলছে, আর হা হা করে হাসছে, বিভৎসতার হাসি। আর তার মুখ দিয়ে এতটাই বৃষ্টি একটা গন্ধ বেরোচ্ছে যেটা সেটা টলারেট করাই যাচ্ছে না। মনে হচ্ছে আমার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে, না আমি নড়তে পারছি, না আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে, শুধু আমার মনিটা নড়ছিল এদিকে ওদিকে, ব্যাস, আর কিচ্ছু হচ্ছে না। আমি যে চিল্লিয়ে সুমনকে ডাকবো সেই ক্ষমতাটাও আমার নেই। অনেকক্ষণ ধরে ও আমাকে এই কথাটাই বলে যাচ্ছে যে এখান থেকে চলে যা, প্রাণে বাঁচতে হলে এখান থেকে চলে যা, এই ঘরের সব জিনিসপত্র আমার, তোরা এই সব জিনিসপত্র ব্যবহার করতে পারিস না, তোর সেই অধিকার নেই, যে খাটে শুয়ে রয়েছে সেই খাটটাও আমার। এরপরে দেখলাম সে আমার শরীর থেকে জামাটা খোলার পরে সে তার নখ দিয়ে আমার বুকের মধ্যে কিছু একটা লিখছে। লেখার পরে সে নিজের থেকে চলে গেল, তাকে আমি আর দেখতে পেলাম না। সে যখন চলে গেল তারপর আমি বুঝতে পারলাম যে আমি আমার হাত পা নড়াচড়া করতে পারছি। আমি তখন চিল্লিয়ে উঠি। সুমন উঠে বসলো। সুমনকে আমি বললাম কি হয়েছে আমার সাথে কিছুক্ষণ আগেই। আমি বললাম দেখ, বুকেও কিছু একটা লিখে রেখে গেছে। আমি দেখলাম সেখানে লেখা রয়েছে চলে যা। তার ধারালো নখ দিয়ে লিখেছে যে সেটা ফুটে উঠেছে, মানে কাটা ছেঁড়া করলে যেরকম ফুটে ওঠে না, সেরকম ফুটে উঠেছে, পুরো লাল হয়ে রয়েছে বুকটা। লেখা রয়েছে বাংলাতে, লেখা রয়েছে চলে যা। পরের দিন আমরা সেদিনকে ঠিক করলাম যে এই রুমে আমরা থাকবো না। পরের দিনকে আমরা সেই রুমের মালিককে ডাকলাম, মানে পিজির মালিককে ডাকলাম, দেখে সব কিছু বললাম। বলার পরে সে বলল যে 300 টাকা রুম পাচ্ছ, আবার কি চাই তোমাদের? আমরা তখন বললাম যে আমাদের টাকা ফেরত দিন। এইসব ব্যাপার আমরা মানে আপনি আমাদের আগেই বলেননি কেন? তাহলে তো আমরা এখানে থাকতামই না। আমরা যে না, এখানে টাকা ফেরত হবে না, আগেই বলা হয়েছিল যে 1 বছর আগে টাকা ফেরত হয় না। তাহলে আমি ঠিক আছে, টাকা আপনাকে ফেরত দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমরা কয়েকজনের থেকে খবর নিলাম
যে কী রয়েছে রুমটাতে। তখন কয়েকজন বলল যে ওই রুমে নাকি একটা ছেলে ছিল, সে পড়াশোনা করার জন্য এসেছিলো। তো সে বারবার একই পরীক্ষায় ফেল হতে হতে তার একটা ডিপ্রেশন চলে এসেছিলো এবং সে সেই ঘরেই সুসাইড করে। জিনিসপত্র যে যা যা রয়েছে সব কিছু তার জিনিসপত্র। এবং এর আগে আমাদের আগেও অনেকেই এসছে এবং তারাও আমাদের মতনই 1-2 মাসে বেশি টিকতে পারেনি। এবং প্রত্যেকবার তারা চলে যাওয়ার পরে ওই রুমটা আবার অগোছালো হয়ে যায় নিজের থেকেই। আবার যখন কেউ আসে, সে মাসি আসে, এসে সব রুম পরিষ্কার করে দেয়। আবার যখন তারা চলে যায়, আবার নিজের থেকেই জিনিসপত্রগুলো মানে এলোমেলো হয়ে যায়। তো আমরা মনে মনে ভাবছিলাম যে অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। তো আমরা তারপরে অন্য একটা পিজিতে চলে যাই, যেখানে আমরা বেশি ভাড়া দিয়ে থাকি। তো তারপর থেকে আমাদের সাথে কিছু হয়নি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিও। এবং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন আমাদের ইমেল আইডিতে pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।